আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায় 11 ব্যাংকের আমানত এই অধ্যায়টির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? ব্যাংক হিসাবের প্রকারভেদ। দেখো, প্রথমেই ব্যাংক হিসাবের প্রকারভেদে কি কি প্রকারভেদগুলো আছে আমাদের এখানে। গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাংক বিভিন্ন প্রকার হিসাব খোলার ব্যবস্থা রাখে। মানুষের জীবিকা, প্রয়োজন, সময়, অবস্থান এবং চাহিদা অনুযায়ী ব্যাংক হিসাবকে নিম্নলিখিত প্রকারভেদে ভাগ করা যায়। এখানে দেখো, মূলত তিনটা হিসাব, প্রথমে আমাদের তিন ধরনের হিসাবের কথা মেনশন করা আছে। এই তিন ধরনের হিসাব ছাড়াও গ্রাহকের সুবিধার জন্য ব্যাংকে এখানে আরও কিছু হিসাব খোলা যাবে। প্রধানত আমরা যে তিন ধরনের হিসাব দেখব সেটা কি? প্রথমটা চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। এই তিন ধরনের হিসাব ছাড়াও ব্যাংক অন্য যেসব হিসাব সুবিধা প্রদান করে সেগুলো কি কি আছে দেখো তো। স্কুল সঞ্চয় হিসাব, বীমা সঞ্চয় হিসাব, বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব, ডিপোজিট পেনশন স্কিম হিসাব, ঋণ আমানতি হিসাব, রেসিডেন্স ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব। আমাদেরকে এই প্রত্যেকটা হিসাবের যে বিবরণটা আছে, ব্যাখ্যা আছে, খুব ভালোভাবে জানতে হবে, বৈশিষ্ট্যগুলো জানতে হবে, কারণ এই টপিক থেকে, আমাদের এই অধ্যায়ের এই টপিক থেকে সৃজনশীল প্রশ্ন এসে থাকে। তাহলে চলো আমরা প্রত্যেকটা হিসাবের বিবরণগুলো দেখে নিই। প্রথমে আমরা দেখব চলতি হিসাব। চলতি হিসাব কি জিনিস দেখো তো। যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায় এবং প্রয়োজন মতো চাহিদা মাত্র যতবার খুশি টাকা উত্তোলন করা যায় তাকে বলা হয় চলতি হিসাব। ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। মানে তুমি একটা অ্যাকাউন্ট খুললা, ওই হিসাবে তুমি যতবার খুশি সপ্তাহে তুমি টাকা জমা দিতে পারবা এবং যতবার খুশি তুমি টাকা উত্তোলন করতে পারবা। ঠিক আছে। ব্যবসায়ীদের জন্য এই হিসাব সুবিধাজনক এবং এই হিসাবে সাধারণত সুদ প্রদান করা হয় না। এই হিসাবে জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যেতে পারে। এটার মানে কি দেখো, এই হিসাবটা কি বলা হচ্ছে, এই চলতি হিসাবটা কারা খুলবে? তাহলে ব্যবসায়ীরা খুলবে। কেন ব্যবসায়ীরা চলতি হিসাব খুলবে? কারণ ব্যবসায়ীদেরই কিন্তু সপ্তাহে কিংবা দিনে যতবার খুশি তাকে টাকা উত্তোলন করতে হয়। হ্যাঁ, ব্যবসা করতে গেলে তাকে কি করতে হয়? বিভিন্ন সময় চেকে অর্থ প্রেরণ করতে হয়, তারপর অনেক সময় তার চেকে সে অর্থটা গ্রহণ করছে, বিভিন্ন সময় সে চেকের মাধ্যমে অর্থ প্রেরণ করছে, তাকে দিনে অসংখ্যবার তার এই সকল ব্যবসায়িক লেনদেন সম্পাদন করতে হয়। তাহলে যখন সে দিনে একাধিকবার সে ব্যবসায়িক লেনদেন সম্পাদন করছে, তখন তাহলে তার জন্য এমন একটা হিসাবের প্রয়োজন হবে যেখানে সে যতবার খুশি অর্থ জমা রাখতে পারবে এবং যতবার খুশি সে অর্থ উত্তোলন করতে পারবে। এই সুবিধার জন্য বলা হচ্ছে ব্যবসায়ীদের জন্য এই হিসাবটা সুবিধাজনক। এই হিসাবের আরেকটা বৈশিষ্ট্য কি? এই হিসাবে সাধারণত ব্যাংক কোনো সুদ প্রদান করে না। মানে তুমি যতবার খুশির অর্থ জমা রাখছো, অর্থ উত্তোলন করছো, কিন্তু এই চলতি হিসাবে ব্যাংক কোনো রকম সুদ প্রদান করবে না। আরেকটা কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি আমরা এখানে, এই হিসাবে জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যেতে পারে। জমাতিরিক্ত টাকা মানে কি? তুমি যে টাকাটা ব্যাংকে জমা রেখেছো, তুমি তোমার প্রয়োজন হলে তার অতিরিক্ত অর্থ এই হিসাব থেকে উত্তোলন করতে পারবে। তাহলে এই যে জমাতিরিক্ত অর্থের উত্তোলন বিষয়টা কেমন? মনে করো তোমার অ্যাকাউন্টে লেনদেন করতে করতে 10,000 টাকা আছে, কিন্তু তোমার খুব প্রয়োজন হলো ব্যবসার প্রয়োজনে, তুমি এক্ষেত্রে 15,000 টাকার চেক দিতে পারবে তোমার কোনো ব্যবসায়ীকে, কোনো বিক্রেতাকে, যার কাছ থেকে তুমি পণ্যটা কিনেছো। অথবা অথবা তুমি প্রয়োজনে ওই 10,000 টাকার অতিরিক্ত অর্থ, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত অতিরিক্ত অর্থ তুমি উত্তোলন করতে পারবে। এই যেই অর্থটুকু তুমি অতিরিক্ত উত্তোলন করছো, সেই অর্থের উপর ব্যাংকে সেটা আবার তোমাকে কি করতে হবে? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে ফেরত দিতে হবে। এবং যেই অংশটুকু তুমি অতিরিক্ত উত্তোলন করছো তার উপর তোমাকে সুদ দিতে হবে ব্যাংকের। ব্যাংক কিন্তু এই চলতি হিসাবে কোনো প্রকার সুদ প্রদান করবে না। তাহলে দেখতেই পাচ্ছ যে এখানে তুমি যতগুলো বৈশিষ্ট্য দেখছো, এই বৈশিষ্ট্যগুলো সুবিধাজনক কোন ধরনের মানুষের কাছে, কোন ধরনের ব্যক্তির কাছে? ব্যবসায়ী শ্রেণীর কাছে। এ ধরনের প্রশ্ন এসে থাকে যে ব্যবসায়ীদের জন্য কোন ধরনের হিসাব সুবিধাজনক, ব্যাখ্যা করো। অথবা আসতে পারে চলতি হিসাব কাদের জন্য সুবিধাজনক, ব্যাখ্যা করো। তাহলে তখন আমাদের এই চলতি হিসাবটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে। আর এখান থেকে এ ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে।
পরবর্তী হিসাবে আসো। পরবর্তী হিসাবটা কি আছে? দ্বিতীয়টা সঞ্চয় হিসাব। সঞ্চয় হিসাবটা কেমন? তুমি যতবার খুশি, দিনে যতবার খুশি তুমি এই হিসাবে অর্থ জমা দিতে পারবে, কিন্তু সপ্তাহে দুইবার বা নিয়ম অনুযায়ী তুমি টাকাটা উত্তোলন করতে পারবে। এটাকে বলা হবে সঞ্চয় হিসাব। তুমি যতবার খুশি জমা দিতে পারবে, কিন্তু টাকা উত্তোলনের ক্ষেত্রে একটা বিধি নিষেধ আছে যে তুমি সপ্তাহে দুইবারের বেশি টাকাটা উত্তোলন করতে পারবে না, অথবা নিয়ম অনুযায়ী। এটার মানে হচ্ছে আগে এটার নিয়ম ছিল দুইবার, এখনকার কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে এটা শিথিলযোগ্য। এক এক ব্যাংকের ক্ষেত্রে তোমাকে নিয়মটা দিয়ে দিচ্ছে যে তুমি কোন কোন মানে সর্বোচ্চ কত টাকা উত্তোলন করতে পারবে বা কয়বার টাকা উত্তোলন করতে পারবে। এটাকে বলা হচ্ছে সঞ্চয় হিসাব। এই সঞ্চয় হিসাবটা কিন্তু অব্যবসায়ী লোকজন কিনছে। অবশ্যই কিন্তু নির্দিষ্ট আয়ের জনগণ এই সঞ্চয় হিসাবটা খোলে। কেন খুলছে? তার এই সঞ্চয়ের উদ্দেশ্যে। নির্দিষ্ট আয়ের জনগণ সঞ্চয়ের উদ্দেশ্যে কোন ধরনের হিসাব খুলছে? তাহলে সঞ্চয় হিসাব খুলছে। এই হিসাবে ব্যাংক স্বল্প হারে সুদ প্রদান করে। আমরা চলতি হিসাবে কি দেখলাম? চলতি হিসাবে ব্যাংক কোনো সুদই দিচ্ছে না। আর সঞ্চয় হিসাবে ব্যাংক কি করবে? ব্যাংক স্বল্প হারে সুদ প্রদান করবে। তবে আজকাল কোনো কোনো ব্যাংক টাকা জমা বা তোলার ব্যাপারে নিয়ন্ত্রণ করছে না। বাট এখনকার দিনে ওই যে আমরা বললাম যে একটা নিয়ম অনুযায়ী টাকা উত্তোলন করতে হয়, কিন্তু অনেক ব্যাংকের ক্ষেত্রে এখনকার দিনে দেখা যায় তারা এই টাকা উত্তোলনের বিষয়ে বিধিনিষেধটা অনেক শিথিল করে দিয়েছে। এক্ষেত্রে তারা এই বিষয়টি নিয়ন্ত্রণ করছে না। তাহলে সঞ্চয় হিসাবের বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছ। প্রশ্ন এখান থেকে সৃজনশীল তো আসতেই পারে, এটা ছাড়াও আসতে পারে নির্দিষ্ট আয়ের জনগণের সঞ্চয়ের উদ্দেশ্যে যদি সে কেউ খুলতে চায় তাহলে কোন ধরনের হিসাব উপযুক্ত। এক্ষেত্রে কোন ধরনের হিসাব হবে? সঞ্চয় হিসাব। আর সঞ্চয় হিসাবের সাথে চলতি হিসাবের কি কি পার্থক্য আছে সেটাও তো আমার মনে হয় বুঝতে পেরেছ। তাহলে আমরা কি কি দেখলাম? তুমি যতবার খুশি অর্থ জমা দিতে পারবে, এবং তোমার অর্থ উত্তোলনের ক্ষেত্রে সঞ্চয় হিসাবে কিছু বাধা নিষেধ থাকবে। এটাকে বলা হচ্ছে সঞ্চয় হিসাব। কারা খুলবে? অব্যবসায়ী বা নির্দিষ্ট আয়ের জনগণ খুলবে। কেন খুলবে? সঞ্চয়ের উদ্দেশ্যে খুলবে, এবং ব্যাংক এই হিসাবে স্বল্প হারে সুদ প্রদান করবে। আর আজকালকার কোনো কোনো ব্যাংক কি করে? জমা বা তোলার বিষয়ে কোনো নিয়ন্ত্রণ করছে না। পরবর্তী হিসাবটাতে আসো। পরবর্তী হিসাবটা এখানে কি বলছে দেখো, স্থায়ী হিসাব বা ফিক্সড ডিপোজিট। এই বিষয়টা কেমন? এটা একটি নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলা হয়। স্থায়ী হিসাব সাধারণত 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর ইত্যাদি মেয়াদের জন্য টাকা জমা রাখা হয়। এই হিসাবে ব্যাংক উচ্চ হারে সুদ প্রদান করে। দেখো, চলতি হিসাবে কোনো সুদ প্রদান করছে না, সঞ্চয় হিসাবে স্বল্প হারে সুদ প্রদান করছে, আর স্থায়ী হিসাবে ব্যাংক কি করছে? উচ্চ হারে সুদ প্রদান করছে। তবে মেয়াদ পূর্তির আগে গ্রাহক তার টাকা উত্তোলন করতে পারবে না। তবে বিশেষ প্রয়োজনে উত্তোলন করতে পারবে, তবে এক্ষেত্রে ব্যাংক কোনো সুদ পাবে না। এটার মানে কি? আসলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। মনে করো মিস্টার রহিম, সে এবিসি ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সে জমা রাখতে চায়। দেখো, প্রথমে কি আছে? একটি নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য একটা হিসাব খোলা হবে। এই হিসাবে টাকার পরিমাণটা কিন্তু নির্দিষ্ট থাকবে। মনে করো মিস্টার রহিম 10,000 টাকা অথবা মনে করো 50,000 টাকা সে তার এই স্থায়ী হিসাবে জমা রাখতে চায়। এখন এই 50,000 টাকা যে বললাম, এই টাকাটা কিন্তু নির্দিষ্ট, ফিক্সড, ঠিক আছে? এটার সাথে সাথে আর কি কি ফিক্সড থাকবে? মেয়াদ ফিক্সড থাকবে। মেয়াদটা কেমন হতে পারে? 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর, 2 বছর, 5 বছর, এরকম যে কোনো মেয়াদের জন্য হতে পারে। বাট এই যে জনাব রহিম কত মেয়াদের জন্য জমা রাখবে সেটাও ফিক্সড করা হবে, ঠিক আছে? সেটাও সে তখন ফিক্সড করে দেবে। মনে করো জনাব রহিম 6 মাসের জন্য টাকাটা জমা রাখলো। এই 6 মাসের জন্য যখন জমা রাখলো, তার মানে কি? এটা এই সময়টা এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট মেয়াদের জন্য এই হিসাবটা খোলা হয়েছে। টাকার পরিমাণটাও নির্দিষ্ট থাকছে, এবং সুদের হার, এই যে বলা হচ্ছে না ব্যাংক উচ্চ হারে সুদ প্রদান করে, এই সুদের হারটাও একটা নির্দিষ্ট থাকবে। মনে করো ব্যাংক এক্ষেত্রে 10% হারে সুদ প্রদান করবে। তাহলে কি হবে? এই 6 মাসের আগে এই 50,000 টাকা জনাব রহিম উত্তোলন করতে পারবে না, ঠিক আছে? 6 মাসের জন্য সে এই টাকাটা ব্যাংকে জমা রেখেছে। এক্ষেত্রে সে এর মাঝখানে বিষয়টা এমন না সে আর কোনো টাকাও জমা দিতে পারবে না, আর কোনো টাকাও সে এখান থেকে উত্তোলন করতে পারবে না। সে 6 মাসের জন্য তার এই 50,000 টাকা এই অ্যাকাউন্টে জমা থাকছে স্থায়ী হয়ে। 6 মাস পর ব্যাংক কি করবে? তাকে এই 10% হারে সুদসহ পুরো টাকাটা তাকে সে ফেরত দেবে। এক্ষেত্রে দেখো আর একটা কথা আছে, মেয়াদ পূর্তির আগে গ্রাহক তার
তার টাকা উত্তোলন করতে পারবে না। তার মানে এই যে 6 মাস, এই 6 মাস বিষয়টা আমাদের যে আমরা যে উদাহরণটা দিচ্ছি, এই উদাহরণে এই 6 মাস বিষয়টা নির্দিষ্ট করে দেওয়া আছে, তাই না? 6 মাস বিষয়টা যখন নির্দিষ্ট করে দেওয়া আছে, তখন এই 6 মাসের আগে, 6 মাসটা এখানে মেয়াদপূর্তির আগে গ্রাহক কোনো টাকা এখান থেকে উত্তোলন করতে পারবে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে গ্রাহকের ক্ষেত্রে কি হতে পারে, কোনো একটা বিশেষ প্রয়োজনে তাকে টাকাটা এই মেয়াদপূর্তির আগে উত্তোলন করার প্রয়োজন হতে পারে। যদি সে উত্তোলন করে, বিশেষ প্রয়োজনে সে উত্তোলন করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে কি হবে, ব্যাংক কোনো রকম সুদ এই হিসাবে প্রদান করবে না। তাহলে দেখো, এই হিসাব খুললে কিন্তু ব্যাংকের কোনো, যেহেতু বারবার টাকা উত্তোলন করছে না গ্রাহক, ব্যাংক কিন্তু এই হিসাবে কোনো চেক বই প্রদান করবে না। ব্যাংক কি করবে, এই হিসাবে তাকে একটা এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিট প্রদান করবে। ঠিক আছে, এগুলো এই হিসাবের একটা বৈশিষ্ট্য। তার মানে কি, এই হিসাব কারা খুলছে, কারোর কাছে একটা বড় অ্যামাউন্টের টাকা আছে, সে একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে টাকা জমা রাখতে চায়, এরকম ব্যক্তিরা খুলবে হচ্ছে এই স্থায়ী হিসাব। ওর একটা নির্দিষ্ট টাকা, কারোর কাছে মনে করো 50,000 টাকা আছে, 1 লক্ষ টাকা আছে, তার একটা নির্দিষ্ট সময়ের জন্য এই স্থায়ী হিসাবটা খুলবে। এখান থেকে তোমার সৃজনশীল প্রশ্ন আসতে পারে। আবার খেয়াল করো, প্রশ্ন আসে স্থায়ী হিসাবে সর্বনিম্ন কত সময়ের জন্য অর্থ জমা রাখা যায়, তখন সেটা কি হবে, 1 মাস। ঠিক আছে, তখন সেটা অ্যান্সার তোমরা এখান থেকে লিখবে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা নেক্সট হিসাবে যাই। পরের হিসাবটা দেখো, পরের হিসাবটা কি বলা হচ্ছে, স্কুল সঞ্চয় হিসাব। স্কুল সঞ্চয় হিসাবটা কাদের জন্য খোলা হয়েছে, এটা স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের সঞ্চয় প্রবণতা বৃদ্ধির জন্য এ জাতীয় হিসাব খোলা হয়। শিক্ষার্থীরা কি করে, তাদের সঞ্চিত টাকা এই হিসাবে জমা রাখতে পারে। তার মানে বুঝতেই পারছো, স্কুল কলেজের শিক্ষার্থীরা যদি সঞ্চয় করতে চায়, তাহলে তাদেরকে এ ধরনের হিসাব খুলতে হবে। এবং এ ধরনের হিসাবের উদ্দেশ্য কি, স্কুল সঞ্চয় হিসাবের উদ্দেশ্য কি, স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি করার জন্য। ঠিক আছে, এ ধরনের প্রশ্ন আসতে পারে যে স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি করার জন্য কোন ধরনের হিসাব খোলা হয়, কোন ধরনের হিসাব তারা খুলতে পারে। ঠিক আছে, সেটার অ্যান্সার কি হবে, স্কুল সঞ্চয় হিসাব। পরের হিসাবটা আসো, 5 নম্বর হিসাবটা কি আছে দেখো, বীমা সঞ্চয় হিসাব। বীমা সঞ্চয় হিসাব বিষয়টা কেমন, এই হিসাবের মাধ্যমে সঞ্চয় হিসাব এবং জীবন বীমার সুবিধাও পাওয়া যায়। তুমি একটা হিসাব খুললে, যে কোনো একটা অ্যাকাউন্ট খুললে, ওই অ্যাকাউন্টে তুমি সঞ্চয় হিসাবে যা যা সুবিধা আছে, আমরা তো সঞ্চয় হিসাবের বৈশিষ্ট্যগুলো দেখে ফেলেছি, তুমি সঞ্চয় হিসাবে সুবিধাগুলোও পাবা এবং এটার সাথে জীবন বীমার যা যা সুবিধা আছে সেই সুবিধাটাও তুমি পাবা। এই বিষয়টা কেমন করে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আমানতকারী উক্ত হিসাবে জমা রাখতে হয়। তোমার এই বীমা সঞ্চয় হিসাবে আমানতকারীকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে হয়, সবকিছু সঞ্চয় হিসাবের মধ্যেই, কিন্তু কি হবে, উক্ত জমা টাকার উপর প্রাপ্ত সুদের কিছু অংশ হতে তুমি যে নির্দিষ্ট পরিমাণ টাকা ওই অ্যাকাউন্টে জমা রেখেছো, ওই টাকার উপর তো ব্যাংক তোমাকে অবশ্যই একটা সুদ দেবে, তাই না? ওই সুদের কিছু অংশ হতে ব্যাংক প্রিমিয়াম বাবদ বাদ দেবে। বাদ দেওয়ার পর বাকি অর্থ আমানতকারীর নামে মোট অঙ্কে বীমা করা হয়। এটা মানে কি, তোমাকে যে সুদটা ব্যাংক দেবে, ওই সুদের কিছু অংশ ব্যাংক নিয়ে প্রিমিয়াম দেবে, প্রিমিয়াম হিসাবে সে কেটে নেবে, নিয়ে ওই টাকাটা সে আমানতকারীর নামে একটা মোট অঙ্কের একটা বীমা করা হয় এবং গ্রাহক কি করে, উক্ত বীমার সুবিধা পায়। তার মানে কি, একটা হিসাব তুমি খুলছো, এখান থেকে তুমি সঞ্চয় হিসেবে সুবিধাও পাবা, জীবন বীমার সুবিধাও পাবা। এটাকে কি বলা হচ্ছে, বীমা সঞ্চয় হিসাব। পরবর্তী হিসাবটা আমরা দেখি। পরবর্তী হিসাব কি আছে, বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাব। বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাব কারা খুলবে, বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই ধরনের হিসাব খুলে থাকে। হ্যাঁ, এই হিসাবে তাহলে কোন ধরনের লেনদেন হয়ে থাকে, শুধুমাত্র বৈদেশিক মুদ্রার লেনদেন হয়ে থাকে। বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাব তাহলে কি হবে, যে ব্যক্তি বৈদেশিক মুদ্রা অর্জন করছে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই ধরনের হিসাব খুলবে। আর শুধুমাত্র লেনদেন হবে বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাবে কোন ধরনের মুদ্রা, বৈদেশিক মুদ্রার লেনদেনটা এখানে হয়ে থাকে। পরবর্তী হিসাবটাতে আসো। পরবর্তী হিসাবটা কি আছে দেখো, ডিপোজিট পেনশন স্কিম হিসাব। এই হিসাবটা কেমন একটু দেখো তো। এই হিসাবের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। ঠিক আছে, প্রত্যেক মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেবা। এভাবে দীর্ঘমেয়াদে টাকা জমা করে এবং মেয়াদ শেষে এককালীন ভিত্তিতে সুদসহ সকল টাকা ফেরত দেওয়া হয়। ঠিক আছে, প্রতি মাসে 100, 200, 500 টাকা থেকে যে কোনো অঙ্কের সাপ্তাহিক বা মাসিক জমা একটা নির্দিষ্ট সময়ান্তে সুদসহ জমাকারীকে ফেরত দেওয়া হয়।
মুদ্রা বিনিয়োগকারীদের জন্য এটি একটি বিশেষ গুরুত্ব বহনকারী হিসাবে পরিচিত। এবার শোনো, এটা একটু কঠিন মনে হচ্ছে, এটা একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। আচ্ছা, মনে করো এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেকে তোমরা স্থায়ী হিসাবের সাথে একই মনে করো, কিন্তু এটা স্থায়ী হিসাবের সাথে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা কেমন দেখো, এখানেও একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের কথা বলা হয়েছে, একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে। বিষয়টা কেমন, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তোমাকে জমা দিতে হবে। এই অর্থটা কেমন হবে, এই অর্থটা তুমি জমা দেবা প্রত্যেক মাসে মাসে। আর স্থায়ী হিসাবে কিন্তু টাকাটা প্রথমে শুরুতে একবারে জমা দিতে হয়। আর এক্ষেত্রে কি করবা, একটা নির্দিষ্ট পরিমাণ এই অর্থটা কেমন হতে পারে, প্রত্যেক মাসে 100, 200, 500 অথবা 1000, 2000, 5000। মনে করো যে জনাব রহিম প্রতি মাসে 1000 টাকা করে জমা দেবে সে ব্যাংকে। ঠিক আছে, 1000 টাকা করে আমরা ধরে নিলাম ব্যাংকে জমা দেবে। প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক বলে দেবে যে কত তারিখের মধ্যে তোমাকে ব্যাংকে এই টাকাটা জমা দিতে হবে। একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে। মেয়াদটা কতদিন হতে পারে, 3 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে। মনে করো এই মেয়াদটা 5 বছর। তাহলে কি হবে, এই জনাব রহিমের কথা বললাম, সে 1000 টাকা করে প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই ব্যাংকে জমা দেবে। কতদিন পর্যন্ত, 5 বছর পর্যন্ত। তাহলে এক্ষেত্রে কি হবে, 5 বছর পরে ব্যাংক কি করবে, নির্দিষ্ট সময়তে, এই যে বলছে না দেখো নির্দিষ্ট সময়তে, এই নির্দিষ্ট সময়তের মানে কি আমরা বলেছি, আমরা ধরে নিয়েছিলাম আমাদের উদাহরণে সময়টা 5 বছর। এই 5 বছর পর ব্যাংক কি করবে, সুদ সহ এই যে টাকাটা দেবে এটার উপর ব্যাংক একটা সুদ নির্দিষ্ট করে দেবে। মনে করো ব্যাংক বললো 12% হারে সুদ দেবে। ওই সুদ সহ যে টাকাটা এই 5 বছর পর্যন্ত জনাব রহিম প্রতি মাসে জমা দিল, সুদসহ ওই টাকাটা জমাকারীকে ফেরত দেবে। এক্ষেত্রে দেখো এই 1000 টাকা যে ফিক্সড করা হচ্ছে, এই 1000 টাকার কমও সে জমা দেবে না, বেশিও জমা দেবে না। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকাই সে জমা দেবে, নির্দিষ্ট সময়ের মধ্যে সে জমা দেবে এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। মেয়াদটাও নির্দিষ্ট থাকছে। মেয়াদ শেষে এই সুদসহ যা টাকা এ পর্যন্ত সে জমা দিয়েছে সেটা জমাকারীকে ফেরত দেওয়া হবে। এটাকে বলা হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম হিসাব, বা সংক্ষেপে যেটাকে বলা হয় ডিপিএস। ঠিক আছে, এই লাইনটা আন্ডারলাইন করে নাও। মুদ্রা বিনিয়োগকারীদের জন্য এটি একটি বিশেষ গুরুত্ব বহনকারী হিসাব হিসেবে পরিচিত। এটার প্রশ্নটা এভাবে আসে, ডিপোজিট পেনশন স্কিম থেকে তো সৃজনশীল প্রশ্ন আসতেই পারে, যেভাবে উদাহরণ দিলাম, যা যা বৈশিষ্ট্য বললাম এগুলো একটু নোট করে নেবে। আর এটা কতে জ্ঞানমূলক প্রশ্নে আসে অথবা এমসিকিউতে আসে যে মুদ্রা বিনিয়োগকারীদের জন্য বিশেষ গুরুত্ব বহনকারী হিসাব কোনটি। ঠিক আছে, মুদ্রা বিনিয়োগকারীদের জন্য বিশেষ গুরুত্ব বহনকারী হিসাব কোনটি, এটার আনসারটা কি হবে, ডিপোজিট পেনশন স্কিম হিসাব। পরবর্তী হিসাবটা কি আছে দেখো, ঋণ আমানতি হিসাব। ঋণ আমানতি হিসাব বিষয়টা কেমন, কোনো ব্যবসায়ী, শিল্পপতি বা অন্য যে কোনো ঋণ গ্রহীতা ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে ব্যাংক নগদ অর্থে ঋণ প্রদান না করে গ্রাহকের হিসেবে টাকা স্থানান্তর করে। ঋণ গ্রহীতা তার প্রয়োজন অনুযায়ী উক্ত হিসাব হতে চেক কেটে টাকা উত্তোলন করে। চেকের মাধ্যমে উক্ত টাকা উত্তোলন করে বিধায় পুনরায় কোনো না কোনো ব্যাংকে জমার মাধ্যমে নতুনভাবে ঋণ আমানত সৃষ্টি হয়। বিষয়টা কেমন, কোনো ব্যবসায়ী, শিল্পপতি বা অন্য যে কোনো ঋণ গ্রহীতা, তুমি যদি কোনো একটা ব্যাংকে গেলা ঋণ নিতে, মনে করো যে জনাব রহিমের উদাহরণটাই আমরা দিই, সে একটা ব্যাংকে গেল, এবিসি নামক একটা ব্যাংকে গেল, 5 লক্ষ টাকা ঋণ ছিল। এখন এই 5 লক্ষ টাকা ঋণ, ব্যাংক কিন্তু কখনো কোনো ঋণের অর্থ কাউকে নগদ দিয়ে দেয় না, নগদ বা ক্যাশ তার হাতে প্রদান করে না। তখন ব্যাংক কি বলবে যে ঠিক আছে আপনি যান, আপনি আমাদের এখানে একটা ব্যাংক হিসাব খুলে আসেন। ঠিক আছে, ঋণের অর্থটা স্থানান্তর করার জন্য, ট্রান্সফার করার জন্য আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, ব্যাংক হিসাব খুলতে হয়, যে হিসাবটাকে বলা হচ্ছে এই ঋণ আমানতি হিসাব। বোঝা গেছে, এই হিসাবে কোন টাকাটা উত্তোলন করা হবে, কোন টাকাটা জমা হবে, ব্যাংক যখন সে ঋণটা প্রদান করছে ওই ঋণের অর্থটা এই ঋণ আমানতি হিসাবে ট্রান্সফার করা হবে। ঋণ গ্রহীতা এরপর কিভাবে তার টাকাটা নেবে, সে তো একটা অ্যাকাউন্ট খুলেছে তাই না, সে যখন ঋণ আমানতি হিসাব খুলেছে ব্যাংক অবশ্যই তাকে চেক বই দিয়েছে। গ্রাহক কি করবে, তার প্রয়োজন অনুযায়ী, ঋণ গ্রহীতা তার প্রয়োজন অনুযায়ী উক্ত হিসাব হতে চেক কেটে টাকাটা তার উত্তোলন করবে। টাইম টু টাইম তার যে টাকাটা প্রয়োজন হবে চেকের মাধ্যমে সে উত্তোলন করবে। ঠিক আছে, আচ্ছা, চেকের মাধ্যমে উক্ত টাকা উত্তোলন করে বিধায় পুনরায় কোনো না কোনো ব্যাংকে জমার মাধ্যমে নতুনভাবে ঋণ আমানত সৃষ্টি হয়। এটার মানে হচ্ছে তার অ্যাকাউন্টে যখন টাকাটা জমা হলো, এই টাকাটাও কিন্তু ব্যাংকের কাছে নতুন করে একটা আমানতের সৃষ্টি হলো, যেটাকে বলা হচ্ছে ঋণ আমানত।
ঠিক আছে। আবার সে চেকটা দিল, সে 10,000 টাকা চেক মনে করো ব্যবসায়ী বা ঋণ গ্রহীতা তার যে 10,000 টাকা কোনো একটা পেমেন্ট করলো, এই চেকের অর্থটাও আবার কোনো যে ব্যক্তিকে দিল, মিস্টার এক্সকে দিল মনে করো, সে কোনো না কোনো ব্যাংক হিসাবের মাধ্যমে এই টাকাটা উত্তোলন করবে। যখন তার ব্যাংক হিসাবে ওই চেকের টাকাটা আবার জমা করা হবে, তখন কি হবে, উক্ত ব্যাংককে নতুন করে আবার একটা আমানতের সৃষ্টি হবে। ঠিক আছে। আবার এইদিকে যখন জনাব রহিমের অ্যাকাউন্টে ওই টাকাটা জমা হয়েছে, তখন জনাব রহিমের অ্যাকাউন্টে কি হলো, নতুন করে একটা ঋণ আমানতের সৃষ্টি হলো। এবার আসো, এখানে ঋণ আমানত সৃষ্টি কি, এটা এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসতে পারে, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নও আসতে পারে। ঠিক আছে, চলো তাহলে এবার পরের প্রকারভেদটা দেখে নিই। পরের প্রকারভেদটা কি আছে, রেসিডেন্স ফরেন কারেন্সি হিসাব। সাধারণত যে সকল বাংলাদেশি নাগরিক সেসব বাংলাদেশের নাগরিকদের জন্য তৈরি যারা নিয়মিত বিদেশ সফর করে। ঠিক আছে, যারা খুব দ্রুত ফ্রিকোয়েন্ট সময়ের মধ্যে তারা বিদেশ সফর করেন, তাদেরকে কি হয়, এই বৈদেশিক মুদ্রা ব্যবহারের কোটা অনেক সময় তাদের জন্য পর্যাপ্ত হয় না। বিদেশ সফর করতে গেলে সে যতটুকু পরিমাণ সে বৈদেশিক মুদ্রা সে নিয়ে যেতে পারবে, এটার একটা কোটা নির্দিষ্ট থাকে। এই কোটাটা অনেক ক্ষেত্রে যারা নিয়মিত যাওয়া আসা করে তাদের জন্য এটা অনেক সময় কি হয়, পর্যাপ্ত হয় না। তখন কি করে, তারা এই রেসিডেন্স ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবটা খুলতে পারে। তারা কি করতে পারে, দেখো, তারা কি করতে পারে, এই হিসাবটা খুলতে পারে। তাহলে এই হিসাবে তারা অর্থটা রেখে তারা বিদেশ সফর করার সময় সে এই অর্থটা ব্যবহার করতে পারে। সাধারণত আমদানি এবং রপ্তানিকারীরা এবং বিদেশি কোম্পানির সাথে ব্যবসায়িক এবং উপদেশমূলক সেবায় নিযুক্ত ব্যক্তিবর্গ এই ধরনের হিসাব খুলে থাকে। এটা গেল কি রেসিডেন্স ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব। তাহলে দেখো, যারা নিয়মিত বিদেশ সফর করেন তাদের জন্য কোন ধরনের হিসাব উপযোগী, তাদের জন্য রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব উপযোগী। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। পরবর্তী হিসাবটা দেখো, হ্যাঁ, এটাই ছিল আমাদের ব্যাংক হিসাবের প্রকারভেদের শেষ অংশটুকু। আশা করি এই ব্যাংক হিসাবের প্রকারভেদে যা যা পড়লাম আমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা হোমওয়ার্কটা নোট ডাউন করে নাও। এই হোমওয়ার্ক এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, যেটা রাজশাহী বোর্ড 2019 সালে এসেছে। প্রশ্নটা কেমন একটু দেখো। জামাল সাহেব একজন চাকরিজীবী। তিনি প্রতি মাসে কিছু অর্থ জমা রাখার উদ্দেশ্যে 10 বছর পূর্বে তার বাসার কাছে মমতা ব্যাংকে একটি হিসাব খোলেন। ব্যাংকটিতে তিনি দ্রুততম সময়ে সেবা পেয়ে থাকেন, কিন্তু বাড়ি নির্মাণের জন্য 20 লক্ষ টাকা ঋণ নিতে মমতা ব্যাংকে গেলে তাকে ঋণ প্রদান করা হয়নি। তাই তিনি ঋণের জন্য সমতা ব্যাংকে গেলেন। সমতা ব্যাংকের ম্যানেজার তাকে 20 লক্ষ টাকা ঋণ দিতে রাজি হলেন। শর্ত হিসেবে উক্ত ব্যাংকে একটি হিসাব খুলে চেকের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ তুলে খরচ করার পরামর্শ দিলেন। ক নম্বর প্রশ্ন, ফোন ব্যাংকিং কাকে বলে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা এখানে যেহেতু এখানে সৃজনশীল প্রশ্ন ছিল দিয়ে দিয়েছি, এই প্রশ্নের উত্তরটা আমরা পাবো নেক্সট লেকচারের সাথে। খ নম্বর, আন্তর্জাতিক বাণিজ্য বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। গ, জামাল সাহেব সমতা ব্যাংকে কোন ধরনের হিসাব খুলবেন ব্যাখ্যা করো। গ আর ঘটা হচ্ছে এই চ্যাপ্টার রিলেটেড। ঠিক আছে, এখানে তোমার সমন্বিত অধ্যায়, দুইটা অধ্যায় মিলে সৃজনশীল প্রশ্ন করা। ঠিক আছে, জামাল সাহেব সমতা ব্যাংকে কোন ধরনের হিসাব খুলবেন ব্যাখ্যা করো, এটা এখান থেকে তোমরা আইডেন্টিফাই করে ব্যাখ্যা করবা। জামাল সাহেবের মমতা ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো মূল্যায়ন করো। ঠিক আছে, তাহলে হচ্ছে এই হোমওয়ার্কটা করে ফেলবে। তাহলে আজকের আলোচনায় আমরা যেটা পড়লাম ব্যাংক হিসাবের প্রকারভেদ, আশা করি বুঝতে পেরেছো। আর হোমওয়ার্কটা সবাই করবে, সকলে মনোযোগ দিয়ে এতটুকু পড়বে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।